বঙ্গীয় সুপার লিগ। বঙ্গীয় সুপার লিগ আমি একটু ওই একটা যে নতুন একটা ফুটবল লিগ আন্তর আন্তর কি যেন ডিস্ট্রিক্ট মানে আন্তর্জেলা ভিত্তিতে হতে চলেছে, সেটা নিয়ে একটু আলোচনা করব যে কি আমরা পেতে পারি, কি নাও পেতে পারি, বা কী হয়তো পাবো না। কেননা আমি দেখেছি মানুষের হতাশার কারণ হচ্ছে মূলত সেই শব্দটাই, হত আশা। সেই জন্য আপনি যদি আশাটা সঠিক ক্যালিব্রেট করে নিতে পারেন বা নির্ণয়ন করে নিতে পারেন শুরুতেই, তাহলে এই হতাশায় ভোগার সম্ভাবনাটা একটু কমে। আচ্ছা, আমরা আসা যাক এই বঙ্গীয় সুপার লিগ বা বেঙ্গল সুপার লিগ বিএসএল যা বলছে, তো এটা আয়োজন কারা করছে? এটা আয়োজন করছে মূলত দুটো প্রাইভেট গোষ্ঠী, যাদের ফুটবল সংক্রান্ত কাণ্ড কারখানায় একটু অস্থিরতা আছে, মানে ঠিক স্টেবিলিটি নেই। এক হচ্ছে, আপনারা জানেন, ওই যে ভদ্রলোক রাহুল নাম ওনার, উনি বিগত বেশ কয়েক মাসে বিভিন্ন ফুটবল এন্টিটির সাথে, ক্লাব বলুন বা বিভিন্নভাবে জড়িত হয়েছেন, আবার ডিকাপেল হয়ে গেছেন, কাপেল ডিপ কাপলিং দুটোই হয়েছেন। কেন হয়েছেন, ইচ্ছে করে হয়েছেন নাকি বাধ্য হয়েছেন আমি জানি না, কিন্তু একটু অস্থিরতা আছে, মানে স্টেবিলিটির অভাব আছে ওনার এনগেজমেন্টের মধ্যে, যেটা পাশ্চাত্য দেশে একটু সন্দেহের চোখে দেখায়। মানে আপনার স্টেবিলিটি, ক্রেডিবিলিটি, এই ব্যাপারটা একটু সন্দেহের চোখে দেখায়। যাকে বেশি গভীরে যাব না। আরেকটা যেটা সংস্থা, সে টেলিভিশন সংস্থা জি, তারাও একটা অদ্ভুত সংস্থা। তারা যখনই বিপদে পড়ে হঠাৎ করে ফুটবলের শরণাপন্ন হয়, মানে রনে বনে জঙ্গলে হঠাৎ করে বাবা লোকনাথের মতন। মাঝে মধ্যে আমি দেখি তারা মানে তাদের কোনো সিনেমা চ্যানেল বা নিউজ চ্যানেলে যখন একটু মন্দা হয়, হঠাৎ করে তারা একটু ফুটবল নিয়ে নড়ে চড়ে ওঠে, আবার হাওয়া হয়ে যায়। আমরা মনে করার চেষ্টা করুন, গত বছর কালী পুজো বলছে, কলকাতা ফুটবল লিগের কিন্তু টেলিভিশনে, ইউটিউব চ্যানেলে দেখিয়েছিল এবং টেলিভিশন চ্যানেলেই দেখিয়েছিল, জি দেখিয়েছিল, ওদের 24 ঘন্টা যে বাংলা চ্যানেলটা, ওটার একটুখানি বাজার মন্দা ছিল, তাই দেখিয়েছিল। এই বছর আবার হাওয়া, আবার নেই বাজারে। বেশ কয়েক বছর আগে ওরা হঠাৎ করে একটা ইন্টার ডিস্ট্রিক্ট একটা আন্ডার-19 টুর্নামেন্ট করলো জি বাংলা করে, আবার হাওয়া নেই। তার আগে ওদের স্পোর্টস চ্যানেল থেকে আই লিগ দেখাতো, কয়েক বছর দেখলো, তারপর হাওয়া নেই। তো এই হচ্ছে একটা সংস্থা, দুটোই সংস্থা, যারা কখন আছে কখন নেই কেউ জানে না। তো যাকে কি হতে পারে বেঙ্গল সুপার লিগ বা বঙ্গীয় সুপার লিগে? দেখুন, আপনারা একটা জিনিস তো দেখেছেন, আইএসএলটা তো দেখেছেন, যেটা সর্বভারতীয় স্তরে হয়েছে। মোটামুটি ভারতের সব ডাক সাইটে যত ব্যবসাদার আছে, যাদেরকে মনে করি আমরা খুব ধনী ব্যবসাদার, তারা সমস্ত জড়িত, সংগঠনে রয়েছে সেরকম ডাক সাইটে ব্যবসাদার। তো তাদের হাতে পড়ে কি হয়েছে কি হয়নি আপনারা দেখেছেন, এই নিয়ে বহু তর্ক, বহু আলোচনা হয়েছে। তো ওটা ব্যাপারটা একটু স্কেল ডাউন করে নিন, মানে আইএসএলটা যেরকম ন্যাশনাল লেভেলে কিছু জিনিস হয়েছে, কিছু জিনিস হয়নি, বঙ্গীয় সুপার লিগটাই একটু ছোট আকারে কিছু জিনিস হবে, কিছু জিনিস হবে না। এবার কি হবে দেখুন, এটা তো আমরা জেনেছি যে বেশ কিছু সেন্টারে খেলা হবে, বোধহয় 8টার মতন টিম বানাচ্ছে ওরা, বিভিন্ন ডিস্ট্রিক্ট মিলিয়ে মিলিজুলি একটা ব্যাপার হচ্ছে, বেশ কিছু ডিস্ট্রিক্ট মিলিয়ে, প্রত্যেকটা ডিস্ট্রিক্টের একটা করে টিম না, যেমন উত্তরে দেখছি কালিম্পং, শিলিগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, এগুলো মিলিয়ে মিশে একটা ডিস্ট্রিক্ট বানানো হচ্ছে, একটা ডিস্ট্রিক্ট টিম। এরকম মানে কিছু মিলিয়ে মিশে, যেমন উত্তর 24 পরগনার সাথে নদিয়া ডিস্ট্রিক্ট, নদিয়া মানে কল্যাণী, ওইগুলো সব মিলিয়ে একটা টিম। তো যেহেতু ম্যাচগুলো ডিস্ট্রিক্টে হবে, তো যে ডিস্ট্রিক্টে যে স্টেডিয়ামগুলো আছে, এইটাই একটা ব্যাপার অনেকেই জানেন না, যে পশ্চিমবঙ্গ সরকার গোটা বাংলা জুড়ে প্রচুর ছোট ছোট স্টেডিয়াম তৈরি করেছে। মানে সমস্ত যে শূন্য থেকে তৈরি করেছে তা না, অনেকগুলো স্টেডিয়াম ধরুন আগে ছিল একটা, লজ্জাজরে হয়ে গেছে, সেরকম কিছু না, সেগুলোকে রেনোভেট করেছে আর কিছু নতুন বানিয়েছে। মোটামুটি একটা ভালো একটা স্ট্যান্ডার্ড মডেলে বানিয়েছে, মাঠটা খুব ভালো করেছে, স্টেডিয়ামটাও কংক্রিট করেছে,
মানে খুব অপটিমাইজড বা অপটিমাম ডিজাইন করে সুন্দর করেছে স্ট্যান্ডার্ড, কিন্তু সেগুলো অনেকগুলোই এখনও না ব্যবহৃত হচ্ছে না, সেই ভালো মানে বড়োভাবে হচ্ছে না। তো এই টুর্নামেন্ট বঙ্গীয় সুপার লিগ বোধহয় 2 মাস ব্যাপী হবে, তো অন্তত 2 মাসের জন্য এই স্টেডিয়ামগুলোতে নিয়মিত খেলাধুলো হবে। এর মাঠে ভালো রক্ষণাবেক্ষণ হবে। দেখুন, মাঠ ভালো করুন না যাই করুন, সেখানে যদি খেলা না হয় না, মোটিভেশন পাওয়া যায় না যে আপনি মাঠটাকে ভালো রাখবেন, ঘাসটাকে ভালো রাখবেন। তো এইটা একটা ভালো জিনিস যে ডিস্ট্রিক্টে যে ইনফ্রাস্ট্রাকচারগুলো আছে সেইগুলো একটু রক্ষণাবেক্ষণ হবে। আর কি হতে পারে দেখুন, আমরা জানি যে গোটা বাংলা জুড়ে প্রচুর ক্ষেপ টুর্নামেন্ট হয়, যেগুলো কয়েকটা তো ভালো সংগঠিত হয়, কতগুলো খাপছাড়া হয়, একদম ছোটো স্মল সাইড হয়, মানে 5 সাইড 7 সাইড এইগুলো হয়। তো অন্তত প্রাথমিকভাবে এই টুর্নামেন্টে আশা করি ভবিষ্যতে স্প্যানটা বাড়বে, দৈর্ঘ্যটা আরও বাড়বে, মানে 2 মাসটা আশা করি বেড়ে 3-4 মাস হবে। আপাতত শুরুতে 2 মাস হচ্ছে, ঠিকঠাক চলে নিশ্চয়ই একটু বাড়বে। তো এই ডিউরেশনে অন্তত যারা ধরুন যেসব প্লেয়াররা নিয়মিত ক্ষেপ খেলে তারা অন্তত 2 মাস একটা মানে ফুল সাইজড মাঠে একটা 11 সাইড টুর্নামেন্ট খেলতে পারবে। আমি আপনারা জানেন কিনা জানি না, আমি আমার আগে একটা অডিওতে বলেছিলাম যে বাংলার অনেক প্লেয়ার আছে, অল্প বয়সী প্লেয়ার, তার মধ্যে সাহিল হরিজনও আছে, আর কেরালা থেকে আনা বিনোর প্রত্যেকটা প্লেয়ার আছে, যাদের দেখে মনে হয় যে তাদের পায়ে বল পড়লে তারা 10 সেকেন্ডের মধ্যে কিছু একটা ম্যাজিক দেখায়। মানে যেখানেই থাকুক মাঠে, তারা যদি অ্যাটাকারও হয়, নিজের ডিফেন্সে রয়েছে, কিছু একটা করতে তারা উঠে পড়ে লাগে, মানে তাতে করে যা হবার হবে, মানে একটা ধরে একটা গঠনমূলক আক্রমণ বা ডিফেন্স কিছুই মানে সেই সব মানে নেই এদের মধ্যে। তো সেটা শুনে আমার পরিচিত এক ইস্টবেঙ্গল ফ্যান, সে কলকাতা থাকে, সে বলেছিল এটা ক্ষেপের ফল। ক্ষেপের ফল কি, ক্ষেপ যেহেতু ধরুন অনেকগুলো ছোটো মাঠে হয়, একদম 7 সাইড এরকম হয়, অনেকগুলো 5 সাইড এরকম হয়, তো সেখানে আপনি ধরুন প্রচুর মানে খালি স্পেস, মানে আপনার ঘাড়ে কেউ নিঃশ্বাস ফেলছে না, তো প্রত্যেকটা মুহূর্তে আপনি মাঠে যেখানেই বল পান সেখানে কিছু একটা ভেলকি দেখানোর সুযোগ পান, সেখান থেকে একটা গোলে শট মারার সুযোগ পান। তো সেইটা না অনেক সময় মানুষের মধ্যে গেঁথে যায় ব্যাপারটা, সেইটা মানে মাথায় ওটাকে আলাদা করে রাখাটাও খুব একটা সহজ কথা নয়। আপনি বলতেই পারেন ঠিক আছে, যারা গান গায় তারা তো অনেকে এমনি প্লেব্যাক সিঙ্গিং করে, আবার জিঙ্গেলও গায় 20 সেকেন্ডের, তাই তো অসুবিধা হয় না ঠিকই, কিন্তু দেখুন আপনি অনেক গান গাইছেন বা ইনফ্যাক্ট ক্রিকেট খেলাও খেলছেন, T20, টেস্ট, ওয়ানডে, সেখানে যে বডি মেমোরি বা মাসেল মেমোরি সেটা না মানে ফুটবলের মতন অতটা তার প্রয়োগ নেই। ফুটবলে মাসেল মেমোরিটা কি আমি বহু আগে আলোচনা করেছিলাম, আপনি যে মতো একটা বল পাচ্ছেন, বেশিরভাগ ক্ষেত্রে আপনি ধরুন আপনি অ্যাটাকিং পজিশনে রয়েছেন, আপনাকে কিন্তু ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে কিছু একটা সিদ্ধান্ত নিতে হচ্ছে, যেটা বলে অনেকে যে ভারতীয়দের ডিসিশন মেকিং খুব খারাপ, ভারতীয় ফুটবলারদের। তখন এই যে সিদ্ধান্তটা আপনি নিচ্ছেন না, এটা কিন্তু আপনার ঠিক মস্তিষ্কে গিয়ে ব্যাপারটা প্রসেসিং হচ্ছে না, ওটা হচ্ছে আপনার লোকাল মেমোরি থেকে হচ্ছে। মানে আমরা যেটা অনেকে রিফ্লেক্স অ্যাকশন বলি, আর পেছনে গিয়ে একটা হাত দিলে আপনি সাথে সাথে ঘুরে তাকালেন, আপনি কিন্তু ভাবলেন না সচেতনভাবে, ওটা লোকালি আপনার লেভেলে একটা রিফ্লেক্স অ্যাকশন। তো ফুটবলারদের ক্ষেত্রে এরকম লোকাল মাসেল মেমোরি বা মাসেল ইন্টেলিজেন্স কিন্তু খুব কার্যকর। তো যেটা হয়, আপনি যে আপনার লোকাল মাসেল মেমোরিটা করাপ্টেড হয়ে যায়, আপনি যখন প্রচুর ক্ষেপ খেলতে থাকেন না, আপনি বলটা পেয়ে কী করবেন, একটা হিল করবেন নাকি একটা ব্যাক ভলি দেবেন, সেখান থেকে একটা চিপ করে দেবেন বা ডান দিক পা দিকে এসব করতে থাকবেন, ভেলকি করতে থাকবেন, আপনার বডি মাসেলের মধ্যে এগুলো ঢুকে যায়। আপনারা হয়তো দেখছেন, আমি বারংবার বলি যে বিনো রানা প্রত্যেকটা ছেলে এরকম ডিফেক্টিভ, আর বাঙালি ছেলেদের মধ্যে অনেকে আছে, যেমন মিরাজ বলে যে ছেলেটাকে আনা হয়েছিল, সাহিল হরিজনের মধ্যেও আছে এই ব্যাপারটা অনেকটা।
তো এদের যেটা সমস্যা হয়, এদের মাসেল মেমোরির মধ্যে না ঢুকে, সাহিল হরিজন বোধ হয় না, মনে হয় না ও অতটা ক্ষেপ খেলে। আমি যেটা বলছি এটা জেনেরিক বলছি, কিন্তু সাহিলের সিমিলার একটা ডিফেক্ট আছে, ওর একটু বেসিক এডুকেশনের প্রবলেম আছে। তো যখন মানুষ খুব ক্ষেপ খেলতে শুরু করে তখন, বা ছোটো সাইডে ক্ষেপ, তখন তার এই বডি মেমোরি বা মাসেল মেমোরি বা মাসেল ইন্টেলিজেন্স এইগুলো একটুখানি ঘেটে যায়। তো সে যখন একটা 11 সাইড খেলে, একটা কলকাতা ফুটবল লিগ বা আইএসএল, তখন সে তার মধ্যে ওই ইনস্টিংক্টটা চলে আসে। আপনার যেটা ইনস্টিংক্ট বলছেন, বেসিক ইনস্টিংক্ট, বা আমি বলবো রাদার মাসেল মেমোরি, সেটা ওই ক্ষেপের মাসেল মেমোরি বা মাসেল ইন্টেলিজেন্সটা তখন কাজ করে। মানে এই জন্য আমি বলছি, আপনারা দেখবেন এই সমস্ত যেসব প্লেয়ার আছে, ইনক্লুডিং বিনো রানার ছেলেরা, এদেরকে আপনি যদি আলাদা করে, ধরুন না, একটা টিভিতে খেলা দেখাচ্ছেন, রিপ্লে দেখাচ্ছেন, যদি বলেন এখন কী করবি তুই জানিস, ও ঠিক বলবে। বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন ও ঠিক বলবে, না এটা আমি বাদিকে পাস দেবো, কি ক্রস করবো, বলটা ব্যাক পাস করবো। কিন্তু ওদেরকে আপনি যখন খেলতে দেখবেন তখন দেখবেন ওইটা পাচ্ছে না। কেন? আপনি যখন একটা টিভি দেখছেন বা রিপ্লে দেখছেন, তখন আপনার মস্তিষ্ক বা মেন্টাল, আপনার যে সেরিব্রাল ইন্টেলিজেন্স, সেটা কাজ করছে। কিন্তু আপনি যখন খেলার মাঠে রয়েছেন, খেলার মধ্যে, তখন কিন্তু আপনার মাথাটা প্রসেসিং করছে না ব্যাপারটাকে। তো এইটাই হলো ব্যাপার। তো যারা মানে বঙ্গীয় সুপার লিগে আসি, যারা এই ছোটো ক্ষেপ মাঠে খেলতো, প্রায় কলকাতা ফুটবল লিগ হয়ে যাওয়ার পর পুরো সময়টাই, তার অন্তত এই মুহূর্তে 2 মাস অন্তত একটা 11 সাইড খেলার সুযোগ পাবে। এবার প্লেয়ার কি তৈরি হবে? দেখুন, প্লেয়ার তো আর বঙ্গীয় সুপার লিগ তৈরি করবে না। যেরকম এখন একটা রয়েছে, একটা অ্যানার্কি, একটা ক্যাওসের মধ্যে প্লেয়ার যেরকম তৈরি হচ্ছে, সেই প্রসেসটাই তো রয়েছে বঙ্গীয় সুপার লিগের ফলে। যেটা হতে পারে, কিছু কিছু প্রতিভা যারা হয়তো কোনো না কোনোভাবে হয়তো কেউ তৈরি করেছে বাংলার কোনো কোনায়, কিন্তু সে হয়তো আমাদের নজরে আসছে না, তারা হয়তো নজরে পড়বে, কিন্তু তার বেসিক এডুকেশনটা কিন্তু এই বঙ্গীয় সুপার লিগ তৈরি করবে না। মানে বেসিক আমি যেন এক্সাম্পল দিচ্ছি, শ্যামল বেসরা, ওকে তৈরি করেছে পান্ডুয়ার একটা ফুটবল কোচিং সেন্টার, পান্ডুয়া ফুটবল একাডেমি বলে। তো ঘটনাচক্রে ওকে আমরা ট্রায়াল ফায়াল মারফত পেয়েছি আমরা, কিন্তু নাও পেতে পারতাম। তো এরকম কিছু ছেলে হয়তো কেউ হয়তো কোথাও তৈরি করেছে একটা ছেলেকে ভালোভাবে প্রশিক্ষণ দিয়ে, তাকে হয়তো আমরা ডিটেক্ট করতে পারি এই বঙ্গীয় সুপার লিগে। তো এইটা একটা প্রাপ্তি হতে পারে। কিন্তু বঙ্গীয় সুপার লিগ কিন্তু কাউকে তৈরি করবে না, মানে যার বেসিক এডুকেশন খারাপ, যেমন ধরুন জেসিন, বিষ্ণু, এদের বেসিক এডুকেশনটা খুবই খারাপ। তো বঙ্গীয় সুপার লিগ কিন্তু কারোর বেসিক এডুকেশনটা রেকটিফাই করবে না। বঙ্গীয় সুপার লিগ যেটা করতে পারে, যে যার বেসিক এডুকেশনটা ভালো এবং অন্য সূত্র মারফত যে তৈরি হয়েছে, তাকে কিন্তু আপনার নজরে আনতে পারে। তো এইটুকুই কিন্তু বড় ব্যাপার। প্লাস এটা যে 2 মাসের একটা ওই ছোটো ক্ষেপ থেকে দূরে থাকার একটা সহায় বলতে পারেন। আর যেটা একটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে, এই ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে মানে টিমের সংখ্যা কম থাকে, কারণ এটা সিঙ্গেল লেভেল হয়। সে আইএসএল বলুন বা বঙ্গীয় সুপার লিগ, আপাতত 8টা টিম। তো আশা করি ভবিষ্যতে টিমের সংখ্যা একটু হলেও বাড়বে, আর টিমের যে টোটাল স্কোয়াড স্ট্রেংথ, সেটাও একটু হলেও বাড়বে। তো এইভাবেই মানে এখান থেকে কিছু কিছু জিনিস আমরা পাবো, কী পাবো না আমি বলে দিলাম। আশা করি এবার আপনারা যদি সঠিকভাবে ভাবতে পারেন এবং যদি একটা হিসেব শুরুতে করে নিতে পারেন যে আপনারা কী পেতে পারেন এবং কী পাবেন না, তাহলে দেখবেন হতাশাটা কম হবে। ভালো থাকবেন।